আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও বরাবরের মতো এবার কুরবানি ঈদের পরে আমার শুটিংয়ের কাজ শুরু হয়ে গেল। ঈদের পরে সিঙ্গেল নাটক আমার এই প্রথম কাজ। আজকের নাটকের শুটিং ছিল আমার আফতাবনগর। সো কল টাইম অনুযায়ী একদম সকাল সকাল বাসা থেকে বের হয়ে পড়লাম। সকাল 8:30টায় ছিল আমার কল টাইম। আমার বাসা যেহেতু আফতাবনগরের খুব কাছেই, সেই অনুযায়ী আমি জাস্ট আধা ঘন্টা আগেই আমার বাসা থেকে রওনা দিয়েছিলাম। বাট রাস্তায় খুবই ট্রাফিক জ্যাম ছিল, বরাবরের মতোই। তো আমি মনে করেছিলাম সকালবেলা যেহেতু ঈদের পরে একটু ফাঁকা পাবো, বাট সব সময়ের মতো আজকেও জ্যাম ছিল। তো যাই হোক, জ্যাম শেষ করে আমরা আফতাবনগরের গেটে ঢুকলাম। এখন আমরা ভিতরের দিকে যাচ্ছিলাম। আমার ড্রাইভার যত দ্রুত সম্ভব চেষ্টা করেছিল আমাকে টাইমলি পৌঁছিয়ে দেওয়ার জন্য। সো আমি গান খুব বোরিং লেগেছিল আমার, যেহেতু অনেক জ্যাম, আমার পাশে কেউ নেই, একা একা। আমি আমার পছন্দের একটা গান শুনতে শুনতে চলে গিয়েছিলাম। তো অ্যাট লাস্ট আমি 9টার দিকে আমার সেটে পৌঁছালাম। এসেই মেকআপে বসে পড়লাম। বরাবরের মতো মেকআপে বসার আগে আমি একটি মাস্ক ইউজ করি। তো আমি আমার মেকআপ কমপ্লিট করে আমার প্রথম শটের জন্য আমাদের ছাদে চলে আসলাম। আজকের আমার ক্যারেক্টার ছিল আমি একটা মধ্যবিত্ত পরিবারের নতুন বউ। আমার হাজব্যান্ড আমাকে খুব ভালোবাসে, আমাদের দম্পতির একটি ছোট্ট বাবু আছে। আমি মধ্যবিত্ত পরিবারের একটি বউ অনুযায়ী আমি সেই হাউসওয়াইফের একটা গেট আপ নিলাম। আমি জানি না আমাকে কেমন লাগছে, বাট আমার মনে হয়েছিল যে একটা মধ্যবিত্ত পরিবারের একদম একটা সাধারণত একটা বউ ঘরের ভিতরে তো একদম পরিপাটি থাকে না, তাই না? একটু শাড়ি পরা থাকে, একটু অগোছালো থাকে, যেহেতু সংসার সামলায়, সন্তান সামলায়, আর রান্না বান্না থেকে ঘরের সমস্ত কাজ সে একা একা করে। তার যেহেতু তার স্বামী উচ্চবিত্ত না, তার পার্সোনাল কোনো বুয়া নেই, কাজের লোক নেই, সেই অনুযায়ী সে একটু অগোছালো থাকে। সেই অনুযায়ী আমি আমার ন্যাচারাল আমি যে লুকটা সেটাই নিয়েছি। আমার মেকআপ ম্যান আমাকে সম্পূর্ণভাবে চেষ্টা করেছে একজন গৃহিণীর একটা লুক দেওয়ার জন্য। তো গৃহিণীরা যেরকম বাসায় থাকে, সিম্পল একটা মেকআপ করে, সিম্পল একটা সুতির শাড়ি পরে, মুখে কোনো ভারী মেকআপ থাকবে না, ন্যাচারাল ফেস থাকবে, সেম উনি আমাকে এরকম একটা লুক দিয়েছে। তো আমারও লুকটা খুব ভালো লেগেছিল। আমাদের স্ক্রিপ্ট অনুযায়ী আমার ডায়লগগুলো আমাদের ডিরেক্টর দাদা আমাদের বুঝিয়ে দিচ্ছিল। আমার যে কো আর্টিস্ট ছিল আফজল সুজন ভাইয়া, আমার যে ডিরেক্টর ছিল বিকে রয়, আমার সম্পূর্ণ শুটিংয়ের টিম, আমাদের জিওপি ভাইয়া, আমাদের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর শূন্য ভাইয়া, সবাই আমাকে বরাবরের মতো খুব সাপোর্ট করেছে, খুব হেল্প করেছে। এমনকি আমি যে ডায়লগগুলো ভুলে গিয়েছিলাম, যেখানে যেখানে আমার আটকে গিয়েছিল, যেখানে যেখানে আমি খুব নার্ভাস ছিলাম, আমাকে খুব সুন্দরভাবে সাপোর্ট করেছে, একেবারে একটা বাচ্চা বাবুর মতো করে। তারা আমাকে কাজ শিখিয়েছে, কাজ কিভাবে করতে হয়, কিভাবে ডায়লগ ডেলিভারি দিতে হয়, কিভাবে সুন্দর করে ক্যামেরার সামনে নিজের ক্যারেক্টার, নিজের চরিত্রটাকে নিজেকে ফুটিয়ে তুলতে হয়। আমার কো আর্টিস্টও আমাকে যথেষ্ট হেল্প করেছে। আমি যদি কোনো ডায়লগ মিস করেছি সে আমাকে ধরিয়ে দিয়েছে, আমার যদি ডায়লগ ডেলিভারির কোনো স্টেপ ভুল গিয়েছে সে আমাকে বলে দিয়েছে এটা এভাবে না, এভাবে করতে হয়। তো সম্পূর্ণ টিমই আমার জন্য খুব সাপোর্টিং ছিল। আমাদের রাং মাল্টিমিডিয়া প্রেজেন্টের আমাদের মনিরুল ভাইয়ার প্রযোজিত আমাদের সিঙ্গেল নাটক ছিল, টানা 3 দিনের 3টা সিঙ্গেল নাটক ছিল। তা আজকে ছিল আমাদের প্রথম দিনের শর্ট, প্রথম দিনের নাটক। আমাদের নাটকটার নাম হলো সরল মানুষ। খুব শীঘ্রই আপনারা রং মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে এই সরল মানুষ নাটকটি খুব শীঘ্রই দেখতে পারবেন। তো আজকে এখন আমরা ছাদে আমাদের প্রথম শট ছিল। প্রচণ্ড গরম ছিল, এক ফোঁটাও বাহিরে বাতাস ছিল না। আর আমি যেহেতু বাংলাদেশের ওয়েদারের সাথে সুইটেবল না, আমি বাংলাদেশে থাকি না, আপনারা ভালো করেই জানেন, খুব রেয়ার আসি। তো বাংলাদেশের ওয়েদারের সাথে আমার নিজেকে মানিয়ে নেওয়াটা খুব আমার জন্য খুব কষ্টসাধ্য ছিল। আমি 5 মিনিটের বেশি এসি ছাড়া থাকলে আমার সিচুয়েশন অনেক খারাপ হয়ে যায়। তো সেই জায়গায় আমি টানা 2 ঘন্টা ছাদের এই রোদের ভিতরে, একদমই কোনো বাতাস ছিল না, একদমই কোনো হাওয়া বাতাস ছাড়া
এত প্রচণ্ড তাপের ভিতরে আমি শর্ট দিচ্ছিলাম। যাই হোক, যেহেতু জীবনে বড় হতে হলে লাইফে অনেক কষ্ট করতে হবে, অনেক স্ট্রাগল করতে হবে, অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে। আমি আমার জায়গা থেকে আমার মনোবল শক্ত করে আমি সব সিচুয়েশনের সাথে নিজেকে তৈরি করব, সব সিচুয়েশনের সাথে আমি নিজেকে মানানসই করব, সেই পদক্ষেপ নিয়ে আর কি কাজে নামা। যেহেতু আমি একজন অভিনেত্রী, আমাকে একেবারে টিনের ঘরেও নিজেকে মানিয়ে নিতে হবে, একেবারে উচ্চবিত্ত পরিবারেও নিজেকে মানিয়ে নিতে হবে। একজন অভিনেত্রীর মানে কি? নিজেকে ভাঙ্গা, নিজেকে গড়ে তোলা, নিজেকে কয়েক রূপে বিখণ্ড করা। তো আমি সব সময় যদি এসি রুমে থাকি, নিজেকে বড়লোকি সব ক্যারেক্টারগুলো প্লে করি, তাহলে আমি একজন সূক্ষ্ম অভিনেত্রী কখনোই হতে পারবো না। আমার যেহেতু লক্ষ্য আমার অভিনয়, আমার ধ্যান জ্ঞান পেশা, আমার ভালোবাসা, আমার ভালো লাগা, আমার স্বপ্নের জায়গা, সেই জায়গা থেকে নিজেকে যেহেতু আমি একজন প্রতিষ্ঠিত অভিনেত্রী হিসাবে দেখতে চাই, সেই জায়গা, সেই লক্ষ্য পূরণের জন্য আমি আমার স্বপ্নের ক্যারেক্টারগুলো আমি প্লে করব। আমি খুব গরিবের মেয়ে, আমি খুব বস্তির মেয়ে, আমি একজন ডিভোর্সি নারী, আমি একজন এসিড নিক্ষেপ করা একটা কিশোরী। আমার সব ধরনের স্বপ্নের ক্যারেক্টার আমি একে একে যেন পূরণ করতে পারি। আমার অভিনয়ের দক্ষতা দিয়ে যেন আমি আমার দর্শকদের মনে সারা জীবন বেঁচে থাকতে পারি। আমি এমন একজন অভিনেত্রী হতে চাই। আমি নায়িকা হতে চাই না, আমি এমন একজন অভিনেত্রী হতে চাই যে নিজেকে সব ধরনের ক্যারেক্টারের ভিতরে নিজেকে ফুটিয়ে তুলতে পারবে, প্রত্যেকটা দর্শকের মনে মনে গেঁথে থাকবে। যেন আমার মৃত্যুর পরও মানুষ বলে যে অমুক নামের একজন অভিনেত্রী ছিল, অপ্সরা ছিল। যেমন আজকে সালমান শাহ মৃত্যুর প্রায় 22-23 বছর পরও আমরা তাকে মনে করি সালমান শাহ। সে আমাদের চলচ্চিত্র অঙ্গনে একজন সু অভিনেতা ছিল, যে নিজের অভিনয় দক্ষতা দিয়ে আজও হাজার হাজার কোটি মানুষের প্রাণে বেঁচে আছে, যার ফ্যাশন, যার স্টাইলে এখনো হাজারো তরুণী মুগ্ধ। আমি শাবনূর আপুর একজন খুব বড় ফ্যান। যেহেতু শাবনূর আপু গ্রামের ক্যারেক্টারগুলো, অনেক গরিব ক্যারেক্টারগুলো নিজের ভিতরে এত সুন্দর করে ধারণ করে ফুটিয়ে তুলেছে, আজও আমাদের সবার মনে, শুধু আমাদের মনেই না, আমাদের অনেক সুপারস্টারের চোখেও সে একজন সু অভিনেত্রী। আমি নিজেকে শাবনূর আপুর মতোই গড়ে তুলতে চাই। আমি একদম গরিব গৃহিণী, আমি কাজের মেয়ের ক্যারেক্টার, আমি সব ধরনের ক্যারেক্টার নিজের ভিতর প্লে করতে চাই। সো আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন আমার ভালো অভিনয় দিয়ে আপনাদের মনে জায়গা করে নিতে পারি, আগামীতে অনেক ভালো ভালো কাজ উপহার দিতে পারি। ধন্যবাদ সবাইকে।